আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা রিভিশন করছিলাম। সো গত লেকচারে আমরা নিউটন অ্যান্ড বলবিদ্যা লেকচার 1 টা ছিল আমাদের। তো আজকে আমরা এই লেকচার 2 দিয়ে শুরু করব। সো লেকচার 2 তে আমি শুরুটা করব যেটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দড়ি বেয়ে ওঠা-নামার বেলায় যে সুতার টানটা কিরকম হয় সেটার ডিটেইলস আমরা একটু দেখব। সো গত ক্লাসটা আমরা শেষ করেছিলাম যে আপাত ওজন এবং প্রতিক্রিয়া বল এটা দিয়ে। সো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে দড়ি দিয়ে যদি বেয়ে উপরে উঠি বা নিচে নামি, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি যে সুতায় যে টান বলটা তৈরি হবে সেই টান বলটা কীরকম হবে সেটা আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। ধরুন কোনো একটা দড়ি কোথাও থেকে ঝুলানো আছে, একটা দৃঢ় অবলম্বন থেকে একটা দড়ি ঝুলানো আছে, এরকম একটা দৃঢ় অবলম্বন থেকে একটা দড়ি ঝুলানো আছে। এখন এই দড়ি বেয়ে ধরেন একটা বানর বা কোনো একটা প্রাণী সেটা হচ্ছে বেয়ে বেয়ে উপরে উঠবে। সো দড়ি ধরে এই যে দড়িটা সেটা আছে, এই দড়ি বেয়ে একটা বানর ধরুন টেনে টেনে সে কি করবে, উপরে উঠবে বা নিচে নামবে। তাহলে বানরটা যদি ত্বরণে উপরে উঠতে চায়, বানরের যে ওজন mg সেটা সোজা নিচের দিকে কাজ করবে। আর দড়িতে যে ত্বরণ টি আছে, যদি কোনো ত্বরণ না হয়, দড়িতে যদি কোনো ত্বরণশীল না হয় বানরটা, তাহলে টান বল টি ইকুয়ালস টু ডিরেক্টলি এমজি লেখা যায়। টান বল টি ইকুয়ালস টু এমজি। ত্বরণ না থাকলে বা সমবেগে গতিশীল হলে। সুতরাং কোনো যদি ত্বরণ না থাকে বা যদি সমবেগে গতিশীল হয়, তাহলে টি ইকুয়ালস টু ডিরেক্টলি এমজি হবে। এখন যখন ত্বরণ থাকবে তখন গোটা সিনারিওটা কীরকম হবে সেটা আমরা দেখতে চাই। সো যদি ত্বরণ থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি যে জিনিসটা হবে সেটা আমরা একটু দেখি। যদি ত্বরণ থাকে এখানে, ত্বরণে ঊর্ধ্বমুখী হওয়া যেতে পারে অথবা ত্বরণে নিম্নমুখী হওয়া যেতে পারে। তাহলে যদি ত্বরণে ঊর্ধ্বমুখী হই, ত্বরণেটা উপরের দিকে, তাহলে টি অবশ্যই এমজি থেকে বড়। সেক্ষেত্রে টি মাইনাস এমজি সমান এম এ। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু আসবে এম ইন্টু জি প্লাস এ। আর যদি এই ত্বরণে নিম্নমুখী হওয়া হয়, ত্বরণে নিম্নমুখী হবে, তাহলে নিম্নমুখী হলে অবশ্যই আমাদের এখানে এমজিটা টি এর থেকে বড়। তাহলে এমজি মাইনাস টি সমান এম এ হবে। সেক্ষেত্রে টি ইকুয়ালস টু এম জি মাইনাস এ। তাহলে দেখেন এই সিনারিওটা লিফট বেয়ে উপরে ওঠা নামার মতোই কিন্তু সিনারিও, ওর সঙ্গে খুব বেশি তফাৎ নেই। এখন কোশ্চেন হচ্ছে এই টাইপের ম্যাথগুলায়, মানে হচ্ছে সমস্যা, গাণিতিক সমস্যা কীরকম হতে পারে সেগুলো আমরা একটু দেখি। সো আমি একটা সিম্পল গাণিতিক সমস্যা দিয়ে শুরু করব। কোশ্চেন: একটি দড়ি সর্বোচ্চ 200 নিউটন টান বল সহ্য করতে পারে। কোনো দৃঢ় অবলম্বন হতে ঝুলানো ওই দড়ি বেয়ে 15 কিলোগ্রাম ভরের একটি বানর সর্বোচ্চ কত ত্বরণে উপরে উঠতে পারবে?
দেখেন, একটা দড়ি সর্বোচ্চ 200 নিউটন টান বল সহ্য করতে পারে। এখন একটা দৃঢ় অবলম্বন হতে ওই দড়িটা ঝুলানো আছে। তাহলে ওই দড়ি বেয়ে 15 কিলোগ্রাম ভরের একটা বানর সর্বোচ্চ কত ত্বরণে উপরে উঠতে পারবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে যখনই সর্বোচ্চ ত্বরণে উপরে উঠতে পারবে এই কোশ্চেনটা করা হয় টি ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ। যদি দড়ি বেয়ে বানরটা উপরে ওঠে তাহলে টিটা সর্বোচ্চ 200 নিউটন টান বল সহ্য করতে পারে। যে এম ভরটা আছে এই এম ভরটা হচ্ছে 15 কিলোগ্রাম, জি হচ্ছে 9.8 প্লাস এ। তাহলে আমরা এখান থেকে 9.8 প্লাস এ যেটা পাচ্ছি সেটা হচ্ছে 200/15। তাহলে এটা হচ্ছে আমাদের 200/15, যেটা আমরা পাবো 13.33 মিটার পার। অ্যাকচুয়ালি 200/15 হচ্ছে 13.33। তাহলে এখান থেকে এর মান আসবে 13.33 থেকে 9.8 বিয়োগ করে দিব আমরা, 3.53। আমরা তাহলে পাবো যে বানরটা 3.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার সর্বোচ্চ ত্বরণে কি করতে পারবে, এই রশি বেয়ে উপরে উঠতে পারবে। এটা গেল তাহলে হচ্ছে রশি বেয়ে উপরে ওঠার বেলায় বানরটা যে কতটুকু টান বল ক্রিয়েট করবে সেটার বিস্তারিত। এখন আমরা একটু ঝামেলার একটা সিনারিওতে আসি, যে এইখানে টান বল নিয়ে অ্যাকচুয়ালি যদি টানা হেঁচড়া করতে চাওয়া হয় যে না আমরা এখন একটু টানা হেঁচড়া করব, একটু ঝামেলা করব, চলেন সেই ঝামেলাটা আমি একটু আপনাদেরকে দেখাবো। সো আমরা আরেকটা কোশ্চেন এখন সলভ করব, যে যেখানে আমি এই যে একটা বানর না একাধিক বানর একই রশিতে যদি থাকে, একটা ধরেন উপরে উঠবে একটা হচ্ছে নিচে নামবে, সেক্ষেত্রে টান বলগুলো কীরকম হবে সেটা যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা সেই জিনিসটা এখন দেখব। চলুন আমি কোশ্চেনটা করি। কোশ্চেনটা একটু ডায়াগ্রামেটিক্যালি আমি এঁকে দিই কোশ্চেন। ধরেন আপনার একটা দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বনের নিচে দুটো ভিন্ন বানর আছে। লেটস সে এখানে একটা বানর আছে, এইখানে আর একটা বানর আছে। উপরের বানরটার ভর এমন হচ্ছে 20 কেজি, নিচের বানরটার ভর M2 সমান 5 কেজি। 20 কেজি ভরের বানর যে ত্বরণটা A1 সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠতেছে, 5 কেজি ভরের বানরটা A2 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে নিচে নামতেছে। দুইটা বানর দুইটা ভিন্ন দিকে যাচ্ছে। এখন আপনাকে প্রশ্নটা করা হলো রশির বিভিন্ন অংশে সুতার টান বল কত। রশির বিভিন্ন অংশে সুতার টান বল কত। তাহলে এই যে রশিটা আছে এই রশির বিভিন্ন অংশে সুতার টান বল কত হবে সেটা আমরা দেখতে চাই। তাহলে আমরা একেবারে স্টেপ ওয়াইজ শুরু করি। দেখেন সুতা এখানে তিনটা অংশ আছে, তাহলে একদম নিচে একটা অংশ, মাঝে একটা অংশ আর একদম উপরে একটা অংশ। তাহলে 5 কিলোগ্রাম ভরের বানরের নিচে যে সুতাটুকু আছে এই সুতার নিচে কোনো ওজন ঝুলানো নাই। একটা সুতার নিচে যদি কোনো ওজন ঝুলানো না থাকে সেখানে কোনো টান বল নাই। তাহলে 5 কিলোগ্রাম ভরের বানরের নিচের সুতায় 5 কিলোগ্রাম ভরের বানরের নিচের সুতায় টান বল ইকুয়ালস টু 0। তাহলে যে বানরটা 5 কিলোগ্রাম ভরের তার নিচে যে সুতার অংশটুকু আছে এইখানে কোনো টান বল নাই, টান বলটা 0 হবে। সেকেন্ড যে অংশ সেটা হচ্ছে 5 এবং 20 কিলোগ্রাম ভরের বানরদ্বয়ের মাঝখানে। তাহলে 5 ও 20 কিলোগ্রাম ভরের বানরদ্বয়ের মাঝে। এখন এইখানে আমি যে মাঝখানে যখন চিন্তা করব তাহলে তখন আসলে সিনারিওটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই মাঝখানের এই সুতাটার অ্যাকচুয়ালি এই সুতাটায় আপনার সুতার নিচে ঝুলানো ওজন কত, 5 কেজি। সুতার নিচে ঝুলানো ওজন কত,
5 কেজি। কারণ এই সুতায় কিন্তু 20 কেজি ওজনের বাঁধনোটা ঝুলতেছে না, বাঁধনোটা ঝুলতেছে এই অংশের উপরে। তাহলে এই যে সুতার অংশটুকু আছে এই অংশের নিচে আছে কি 5 কেজি ভরের বাঁধনোটা। তাহলে এইখানে যদি টান বলটাকে এখন আমরা বলি T2, এই টান বলটাকে যদি বলি T2, তাহলে দেখেন T2 উপরের দিকে কাজ করতেছে আর M2G নিচের দিকে কাজ করতেছে। M2G মাইনাস T2 সমান M2A2। খেয়াল করেন, আপনি উপরের অংশটুকু ভুলে যান, জাস্ট নিচে এই সুতার নিচে আছে কি 5 কিলোগ্রাম ভরের একটা বানর, এবং এই বানরটা এ ত্বরণে নিচের দিকে নামতেছে। তাহলে ওর ওজন সোজা নিচের দিকে কাজ করলে ওজনটা বেশি হবে টান বলের তুলনায়। তাহলে M2G মাইনাস T2 সমান M2A2। সুতরাং এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে T2 সমান M2 ইন্টু G মাইনাস A2। M2 হচ্ছে 5, G হচ্ছে 9.8 মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 39 নিউটন। ঝামেলাটা হচ্ছে সব একদম উপরের সুতায়, একদম উপরের সুতায়, এখানে T1। তাহলে জিনিসটাকে এইভাবে চিন্তা করি, একদম উপরের সুতা যেটা আছে ওইটার নিচে কয়টা বানর ঝুলতেছে? দুটো বানর ঝুলতেছে, দুটো বানর কিন্তু ওই সুতার নিচে ঝুলতেছে। তার মধ্যে একটা বানর উপরে উঠতেছে আর একটা বানর নিচে নামতেছে। তাহলে আমরা যখন T1টা হিসেব করতে যাব, দেখেন গল্পটা কিরকম। আমাদের 20 কিলোগ্রাম ভরের বানরের উপরের সুতায় টান বল। 20 কিলোগ্রাম ভরের যে বানরটা আছে তার উপরের সুতাটায় টান বল কিভাবে আমরা বের করব? দেখেন এখানে আমাদের এই যে সুতাটা আছে একদম উপরের সুতা, এর নিচে কয়টা বানর ঝুলে আছে? দুটো। তাহলে দুজনের ওজন তো শুরুতে আসবেই। সো T1 ইকুয়ালস টু M1 প্লাস M2 ইন্টু G। ধরুন দুটা বানরই এখানে যদি স্থির অবস্থায় থাকতো তাহলে এখানে টান বলটা হতো M1 প্লাস M2 ইন্টু G। এখন এর মধ্যে একটা বানর উপরে উঠতেছে, উপরে উঠলে টান বল বাড়ে, তাহলে M1A1 প্লাস একটা বানর নিচে নামতেছে, নিচে নামলে টান বল কমে, মাইনাস M2A2। শেষ। তাহলে 20 প্লাস 5 ইন্টু 9.8 প্লাস M1A1, M1 হচ্ছে 20, A1 হচ্ছে 1, মাইনাস M2 5, এটা হচ্ছে 2। তাহলে 20 প্লাস 5 ইন্টু 9.8, 25 ইন্টু 9.8, 245 আরও 10, 255 নিউটন। এই হচ্ছে সুতার বিভিন্ন অংশে টান বল বের করা। কিভাবে আমরা সুতার বিভিন্ন অংশে টান বল বের করব সেটার বিস্তারিত আলোচনা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, খুবই ভালো কথা। তাহলে এটা ছিল দড়ি বেয়ে ওঠানামা এবং সুতার টান বলের ডিটেলস। এখন নিউটনিয়ান বলবিদ্যায় একটা বড় জিনিসের আলোচনা হয় হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত নিয়ে। সো ঘাত বল কি, বলের ঘাত কি? যে বলটা অত্যন্ত অল্প সময়ে কাজ করে তাকে বলা হয় ঘাত বল। তাহলে যে বল অতি অল্প সময়ে ক্রিয়া করে তাকে ঘাত বল বলে। তাহলে ঘাত বলটা কাজ করে অত্যন্ত অল্প সময়ে, এটা হচ্ছে ঘাত বল। আর বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে এই ঘাত বলকে যদি আমরা সময় দিয়ে গুণ করি তাহলে বলের ঘাত পাবো। বলের ঘাত কিন্তু এফ সমান তো এম এ সমান ডেল ফি বাই ডেল টি। তাহলে অ্যাকচুয়ালি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। ঘাত বল বলের ঘাত থেকে বেশ চমৎকার কিছু অনুধাবনমূলক প্রশ্ন থাকে। তাহলে আমি সেই অনুধাবনমূলক প্রশ্নগুলায় যাব,
বাট তার আগে আমরা ছোট ছোট কিছু গাণিতিক সমস্যা এখান থেকে সলভ করে নিব, যে ঘাত বল বলের ঘাত থেকে কি টাইপের গাণিতিক সমস্যা থাকে সেগুলো আমরা দেখি। কোশ্চেন: 40 কিলোগ্রাম ভরের একজন বালক 3 মিটার উচ্চতা হতে লাফ দিয়ে মাটিতে পড়ে ও মাটিতে পড়ার 0.5 সেকেন্ড সময়ের মাঝে সুস্থিত হয়। তাহলে 40 কিলোগ্রাম ভরের একজন বালক 3 মিটার উচ্চতা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ছে এবং মাটিতে পড়ার 0.5 সেকেন্ড সময়ের মাঝে সুস্থিত হচ্ছে। ঠিক আছে? তাহলে এখন দেখেন, বালকটির পায়ের উপর কত বল প্রযুক্ত হবে? তাহলে এই বালকটার পায়ের উপরে কত বল প্রযুক্ত হবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে চলুন দেখি। একটা বালক, সে হচ্ছে 40 কিলোগ্রাম ভরের, সে 3 মিটার উচ্চতা থেকে লাফ দিয়ে মাটিতে পড়লো এবং মাটিতে পড়ার 0.5 সেকেন্ড সময়ের মাঝে সুস্থিত হলো। এখন গল্পটা কি? গল্পটা হচ্ছে একজন বালক এখান থেকে লাফ দিয়ে মাটিতে পড়বে। তাহলে সে যখন মাটিতে পড়তেছে, মাটি স্পর্শ করার সময় তার কিন্তু একটা আদিবেগ আছে, এবং মাটি স্পর্শ করার সময় সে যে আদিবেগটা পাচ্ছে এটা মুক্তভাবে পড়ন্ত বস্তু হিসেবে পড়ে সে পাচ্ছে। তাহলে মাটি স্পর্শ করার সময় বালকটির বেগ ভি সমান √2gh, সে এই উচ্চতা থেকে নামছে। তাহলে √2 ইন্টু 9.8 ইন্টু 3 মিটার পার সেকেন্ড। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 3 √2 ইন্টু 9.8 ইন্টু 3, যে বেগটা আমরা পাবো সেই বেগটা 7.668 মিটার পার সেকেন্ড। এবার মাটি স্পর্শ করার পরে বালকটার বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে বালকটি মাটি স্পর্শ করার পর বালকটির শেষ বেগ ইকুয়ালস টু 0। তাহলে আদি ভরবেগ ইকুয়ালস টু 40 ইন্টু 7.668। তাহলে 40 ইন্টু 7.668, 40 ইন্টু 7.668, যেটা আসবে 306.72, 306.72 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে শেষ ভরবেগ 0 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে প্রযুক্ত যে বল পায়ের উপর F ইকুয়ালস টু আদি ভরবেগ এবং শেষ ভরবেগের বিয়োগফল পার্থক্য ডিভাইডেড বাই সময় 0.5 সেকেন্ড। তাহলে 306.72 ডিভাইডেড বাই 0.5, যেটা আমাদেরকে দিবে 613.44 নিউটন। তাহলে এই যে ঘাত বল বলের ঘাত থেকে আমরা
কোনো একটা বালক যদি কোনো একটা উচ্চতা থেকে লাফিয়ে মাটিতে পড়ে তার পায়ের উপরে কত বল প্রযুক্ত হবে সেটা কিন্তু আমরা ঠিকমতো বুঝে যাচ্ছি। সো আমরা ঘাত বল বলের খাতের আরও কিছু সিনারিও করি, তারপর আমরা হচ্ছে রকেটের গতিতে যাব। আমি আরও কিছু ম্যাথ আপনাদেরকে করিয়ে নিই। সো পরবর্তী যে ম্যাথটা আমি করাবো সেটা হচ্ছে সংঘর্ষের ম্যাথ। যে ধরুন দুটো গাড়ি পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে অ্যাকচুয়ালি তাদের এই যে সংঘর্ষটা যে হচ্ছে, সংঘর্ষের কারণে ঘাত বলটা কতটুকু হবে বা বলের ঘাত কতটুকু হবে সেটা আমরা এখন নির্ণয় করতে শিখবো। ওকে, তাহলে চলুন আমরা দুটো গাড়ির মধ্যে বা হচ্ছে একটা গাড়ি যদি চলমান অবস্থায় কোথাও ধাক্কা খায় তখন কি হবে, এই টাইপের ম্যাথগুলো কমন ম্যাথ দেখছেন আপনারা, যে একটা ট্রাক যাচ্ছে, ট্রাক যেয়ে কোথাও ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে ট্রাকটা আবার ফেরত আসলো। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনটা করি। কোশ্চেন 2000 কিলোগ্রাম ভরের একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান অবস্থায় একটি দেয়ালে ধাক্কা খায়। ধাক্কার পর ট্রাকটি দেয়াল হতে 5 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসে। দেয়ালের সাথে ধাক্কার সময়কাল 0.2 সেকেন্ড হলে ট্রাকের উপর প্রযুক্ত গড় বল কত? তাহলে 2000 কিলোগ্রাম ভরের একটা ট্রাক, সে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান অবস্থায় একটা দেয়ালে ধাক্কা খাচ্ছে। ধাক্কার পর ট্রাকটা দেয়াল হতে আবার 5 মিটার পার সেকেন্ড বেগে ফেরতও আসতেছে। তাহলে দেয়ালের সাথে ধাক্কার সময়কালটা যদি 0.2 সেকেন্ড হয়, তাহলে ট্রাকের উপরে প্রযুক্ত যে গড়বলটা আছে সেটা কত হবে, এটা অ্যাকচুয়ালি জানতে চাওয়া হয়েছে। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি, এই যে ট্রাকটা, এটার একটা আদি ভরবেগ আছে, আর হচ্ছে সে যখন ফেরত আসতেছে, এই জায়গাটা একটা কমন মিস্টেক আমরা সবাই করি। এটা যদি দেয়াল হয়, লেটস সে এটা হচ্ছে দেয়াল, এটা আমাদের দেয়ালটা, এই দেয়ালে ট্রাকটা এসে ধাক্কা খাবে, তাহলে ট্রাকের যে আদি বেগ ভিআই ভেক্টর 20 আই ক্যাপ, এবার ট্রাকটা যখন উল্টা দিকে ফেরত আসতেছে শেষ বেগ ভেক্টর ভিএফ ভেক্টর, এটা কিন্তু -5 আই ক্যাপ। বুঝছেন, এই জায়গাটায় অনেকে আমরা একটু ভুলভাল করি, ভুলভাল শিখি, যে আসলে কি করতে হবে না করতে হবে বুঝি না। আমি ভেক্টর আকারে এই জন্য দেখাই যে যাতে ভুলটা না শিখে আমরা কেউ। তাহলে ট্রাকটা যখন যাচ্ছে, ধরে নিলাম দেয়ালের দিকে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, সে 20 আই ক্যাপ, তার হচ্ছে আদি বেগ ভেক্টর। ফেরত আসতেছে সে হচ্ছে ভিএফ ভেক্টরটা হচ্ছে -5 আই ক্যাপ ভেক্টর। তাহলে আমাদের যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এম ডেল ভি ডেল পি ভেক্টর, যেটা সেটা হচ্ছে এম ডেল ভি ভেক্টর, এম হচ্ছে 2000 ইন্টু ডেল ভি ভিএফ ভেক্টর মাইনাস ভিআই ভেক্টর। তাহলে 2000 ইন্টু -5 আই ক্যাপ -20 আই ক্যাপ, তাহলে -2000 ইন্টু 25 50,000 আই ক্যাপ। তাহলে ডেল পি এর যে মান, এটা হচ্ছে -50,000 আই ক্যাপ, তার মানে 50,000 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো বল পেয়ে যাব। তাহলে ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে যদি ভাগ করি, এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি,
তাহলে ডেল পিটা হচ্ছে 50,000 আর ডেল টিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 0.2। তাহলে 50,000কে 0.2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 50,000কে 5 দিয়ে গুণ করা। সো 50,000 ডিভাইডেড বাই 0.2, যেটা আসবে 2,50,000 নিউটন। তাহলে যে বলটা প্রযুক্ত হচ্ছে ট্রাকের উপরে সেটা 2,50,000 নিউটন। তাহলে যে ঘাত বল, বলের ঘাত সংক্রান্ত আরেকটা গাণিতিক সমস্যা গেল। এখন আমরা থার্ড যে গাণিতিক সমস্যাটায় যাব, ঘাত বল, বলের ঘাতের। এইটা একটা চমৎকার প্রবলেম। সেটা হচ্ছে কোনো একটা নল থেকে ধরেন পানি পড়তেছে, এই পানিটা কোনো একটা দেয়ালে পরিত্রিত হলো, তারপর দেয়াল থেকে আর পানিটা ফেরত আসলো না। তাহলে দেয়ালের উপরে নল দ্বারা যে পানিটা পড়তেছে এইটার গড় বল কত সেটা আপনাকে নির্ণয় করতে বললো। তাহলে আমরা কোশ্চেনটা একটু জেনারেট করি। কোশ্চেন: 4 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের নল দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি একটি দেয়ালে উলম্বভাবে পড়ছে। তাহলে আমাদের 4 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটা নল দিয়ে পানি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে উলম্বভাবে পড়ছে। দেয়াল হতে কোনো পানি ফেরত না আসলে পানি কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত বল কত? তাহলে আমাদের 4 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটা নল দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি একটা দেয়ালে উলম্বভাবে পড়ছে। দেয়াল হতে কোনো পানি কিন্তু ফেরত আসতেছে না। তাহলে পানি কর্তৃক দেয়ালের উপরে প্রযুক্ত বল কত? সো সিনারিওটা কিরকম? এটা হচ্ছে একটা নল, এই নলের মুখ থেকে পানিটা বের হচ্ছে, বের হয়ে একটা দেয়ালে আঘাত করতেছে, কিন্তু দেয়াল থেকে কোনো পানি ফেরত আসতেছে না। তাহলে আমরা জানি প্রযুক্ত বল এফ সমান ডেল পি বাই ডেল ভি, সরি ডেল টি। ডেল পি মানে হচ্ছে এম ডেল ভি, এম মানে হচ্ছে রো ইন্টু ভি। এখন আয়তন মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। কিন্তু দৈর্ঘ্যকে আমি যদি সময় দিয়ে ভাগ করি, এই যে এখানকার এল দৈর্ঘ্যকে ডেলটি দ্বারা ভাগ করলে আবার বেগ ভি পাবো, রো এ ভি ডেল ভি। তাহলে এফ ইকস টু রো হচ্ছে 1000, এ হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার, 4 ইন্টু 10⁻⁴, ভি হচ্ছে 2, ডেল ভি হচ্ছে 2। তাহলে 16,000 ইন্টু 10⁻⁴, সো 1.6 নিউটন বল দেয়ালের উপরে প্রযুক্ত হবে। সো এটা হচ্ছে এই প্রশ্নটা। এটা একটা চমৎকার প্রশ্ন ছিল, একটু ডিফারেন্ট। ওকে, এখন ঘাত বল, বলের ঘাত থেকে বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসে। আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো একটা একটা করে লিখে দিচ্ছি আপনাদেরকে। অনুধাবনমূলক প্রশ্ন: সো অনুধাবনমূলক যে প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলো যদি আমি এখন লিখি একটা একটা করে। এক, ক্যাচ ধরার সময় ফিল্ডার হাত ভিতরের দিকে টেনে নেয় কেন? দেখবেন ফিল্ডার যখন ক্যাচ ধরতেছে, বলটা এই যে ক্যাচ ধরলো, ধরার পরে হাতটা এইভাবে ভিতর দিকে একটু টেনে নেয়।
তো এখন এই হাতটা ভিতর দিকে টেনে নেওয়ার কারণটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমি যদি হাতটা এখানেই থাকি, বলটা এসে ডিরেক্ট আমার হাতের সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং এই সংঘর্ষের সময়কালটা খুব কম থাকতেছে, তাহলে ভরবেগের পরিবর্তন কিন্তু আছে। বলটা যখন আসতেছিল, বলের একটা ভর আছে, বলের একটা বেগ আছে, আদি ভরবেগ আছে। আর আমার হাতের সাথে সে যখন স্ট্যাবল হলো, তার শেষ বেগ হয়ে গেল শূন্য। তাহলে আদি ভরবেগ আছে কিন্তু শেষ ভরবেগটা কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তাহলে এখানে একটা ভরবেগের পরিবর্তন হয়েছে। এইবার আমি যেহেতু হাতটাকে যদি টেনে ভিতরে না নেই, ডেলটিটা থাকবে খুবই কম। তাহলে ডেলটি যদি খুবই কম থাকে, সেক্ষেত্রে প্রযুক্ত বল বেড়ে আমার হাতের উপরে ব্যথা বেশি লাগবে। কিন্তু যদি আমি হাতটাকে আস্তে করে টেনে ভিতরে নেই, আমার ভরবেগের পরিবর্তন একই হচ্ছে কিন্তু সেটা একটু লম্বা সময় জুড়ে হচ্ছে। তাহলে লম্বা সময় জুড়ে যদি ভরবেগের পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি প্রযুক্ত বলটা কমে আসবে। আর হাতের উপরে যদি বলটা কমে আসে, তখন কিন্তু বলটা ধরতে ব্যথা কি লাগবে? কম লাগবে। ঠিক আছে? তাহলে এখন আমরা এইখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে F ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি, ভরবেগের পরিবর্তন একই থাকলেও হাত টেনে নেওয়ায় সময় বৃদ্ধি পাবে। বলের মান কমে যাবে ও ব্যথা কম অনুভূত হবে। এটা হচ্ছে ক্যাচ ধরার সময় অ্যাকচুয়ালি হাত পিছনের দিকে টেনে নেওয়ার কারণ। ২ নাম্বার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা হচ্ছে একেবারে কমন কোশ্চেন। সেটা হচ্ছে দেয়ালে বা শক্ত জায়গায় ঘুষি মারলে ব্যথা লাগলেও বালিশ বা নরম জায়গায় ঘুষি মারলে হাতে ব্যথা লাগে না কেন? এখন দেখেন, আপনি যখন দেয়ালে ঘুষি মারতেছেন, দেয়ালে ঘুষি মারার সঙ্গে সঙ্গে হাত ভেঙে যাবে। কিন্তু আপনি যখন এই সেম এনার্জি নিয়ে ঘুষিটা বালিশে বা সোফায় বা কোনো নরম জায়গায় মারবেন, কোনো কুশনে মারবেন, দেখবেন অত ব্যথা লাগছে না। এখন এই ব্যথাটা কম বেশি লাগার পিছনের কারণটা সরাসরি ঘাত বল এবং বলের ঘাত থেকেই ব্যাখ্যা করা যায়। আপনি যখন দেয়ালে ঘুষিটা মারতেছেন, আপনার হাতের একটা ভর আছে, একটা বেগ আছে, একটা আদি ভরবেগ আছে, এবং এই আদি ভরবেগ বেশ বড় মানের একটা ভরবেগ। এখন যখনই হাতটা থেমে যাচ্ছে, দেয়াল একটা রিজিড বা দৃঢ় বস্তু, সুতরাং ওইখানে অতি দ্রুত হাতটাকে সে থামিয়ে ফেলতেছে। অল্প সময়ে ভরবেগের পরিবর্তন অনেক বেশি হচ্ছে। আর অল্প সময়ে ভরবেগের পরিবর্তন যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনার হাতে কি লাগবে? ব্যথা লাগবে। ওকে? সো আমরা তাহলে দুটো জিনিস শিখে ফেললাম। এইবার আমরা ৩ নাম্বারে আসব। নাম্বার 3, সিট বেল্ট বা এয়ারব্যাগ দুর্ঘটনার সময় কিভাবে সুরক্ষা প্রদান করে। আপনার যে সিট বেল্ট আছে বা এয়ারব্যাগ আছে, এটা দুর্ঘটনার সময় কিভাবে আপনাকে সুরক্ষা প্রদান করবে। খুবই সিম্পল। এই একই কিন্তু অ্যান্সারগুলো সব একই, যে আমার ভরবেগের পরিবর্তন যাই থাকুক, এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি।
তাহলে ব্যাখ্যাগুলো সব সিম্পল। ডেল টি কমলে এফ, ডেল টি বাড়লে এফ কমবে, ডেল টি কমলে এফ বাড়বে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ডেল টির মানটাকে বাড়িয়ে ফেলা, যাতে করে বল প্রযুক্ত হয় কম। এরপর আরো কোশ্চেন করে রাখি, উঁচু জায়গা থেকে লাফ দিয়ে নামার সময় হাঁটু ভাঁজ করা বা শরীর গড়িয়ে নেওয়া হয় কেন? সো একটা উঁচু জায়গা থেকে কেউ লাফ দিয়েছে, সে যখন মাটিতে নামতেছে হাঁটু ভাঁজ করে অথবা শরীরটাকে গড়িয়ে নেয়। এটার পিছনের কারণটাও একই, যে যখন আমার উঁচু জায়গা থেকে কেউ লাফ দিয়ে নামতেছে, সে অ্যাকচুয়ালি যে কাজটা করতেছে তার একটা আদি ভরবেগ আছে, শেষ ভরবেগটা হয়ে যাচ্ছে শূন্য। তাহলে সে শরীরটাকে গড়িয়ে নেয় বা হাঁটু ভাঁজ করে, যাতে করে সংঘর্ষের যে সময়কালটা আছে এটা বাড়ে। সো এই প্রতিটা কোশ্চেনেরই তাহলে অ্যান্সার একই, যে আমার সংঘর্ষের সময়কাল বাড়াইতে হবে। সংঘর্ষের সময়কাল যদি বাড়াই, ভরবেগের পরিবর্তন একই থাকার পরেও প্রযুক্ত বলটা কমে আসবে, দুর্ঘটনাটা তখন কি হবে? কম হবে। সো এই ছিল আমাদের ঘাত বল, বলের ঘাত সংক্রান্ত যে বেসিক আলোচনা সেগুলো, তারপর কি টাইপের গাণিতিক সমস্যা হয় এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো সবকিছু। ওকে, এইবার আমরা যে টপিকের আলোচনা শুরু করব সেটা হচ্ছে রকেটের গতি। সো রকেটের গতিতে, রকেট অ্যাকচুয়ালি একটা বিশাল ত্বরণে ঊর্ধ্বগামী হয়। রকেটের এই বিশাল ত্বরণটা কোথা থেকে আসে, কিভাবে রকেটের ত্বরণ তৈরি হয়, বা রকেট সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি কি কি হয়, সেগুলো আমরা এখন দেখব। সো রকেটের বেলায় আমরা একটা রকেটকে বোঝার জন্য আমি সবসময় এইভাবে বলি, যে ধরেন আপনি একটা বেলুনে বাতাস নিলেন, তারপর এই বেলুনে বাতাস ভরার পরে বেলুনের মুখটা যদি খুলে দেন, বেলুন থেকে বাতাসটা বের হয়ে আসবে, আর বেলুনটা যেদিকে বাতাস বের হবে তার বিপরীত দিকে ছুটে যাবে। এটার কারণ কি? ভরবেগের পরিবর্তন হচ্ছে। সো ভরবেগের সংরক্ষণশীলতা রাখার জন্যই যেদিকে বেলুন থেকে বাতাস বের হবে তার বিপরীত দিকে বেলুনটা গতিশীল হবে। রকেটে এক্স্যাক্ট সেম সিনারিওটাই তৈরি হয়। সো একটা রকেটে যেটা হয় সেটা হচ্ছে, ধরুন একটা রকেট এখানে আছে, এটা একটা রকেট। সো এই রকেট থেকে গ্যাস বের হচ্ছে। রকেটের সাপেক্ষে যে জ্বালানি বা গ্যাসের নির্গমন বেগটা হচ্ছে ভিআর। তাহলে রকেটের সাপেক্ষে জ্বালানির নির্গমন বেগটা হচ্ছে ভিআর। তাহলে রকেটের সাপেক্ষে ভিআর বেগে জ্বালানি বের হচ্ছে। তারপর হচ্ছে জ্বালানি সহ রকেটের মোট ভর টি সমান 0 সময় m0। সো একেবারে জ্বালানি সহ রকেটের মোট ভরটা হচ্ছে m0 শূন্য সময়ে। এইবার রকেট dm/dt এই হারে জ্বালানি পোড়ায়। তাহলে ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল এফ আর ইকুয়ালস টু জ্বালানির যে ভরবেগের পরিবর্তনের হার ভিআর ডিএম/ডিটি। দেখেন আমরা নর্মালি কি বলি, ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বল বলি। তাহলে আমাদের এখানে ভরবেগের পরিবর্তনের হার কার? যে জ্বালানিটা বের হচ্ছে তার ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ভিআর ডিএম/ডিটি। আর এই ভিআর ডিএম/ডিটি থেকে আমাদের ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল এফ আর আসবে। এখন তাহলে যে কোনো মুহূর্তে রকেটের যে লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ,
যে কোনো মুহূর্তে রকেটের লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ। তাহলে রকেটটা যে কোনো মুহূর্তে যে পরিমাণ লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ পাবে, সেই লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণটা কত হবে? সেই লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণটা হবে এ আর ইকুয়ালস টু এফ আর মাইনাস এম প্রাইম জি। তাহলে এফ আর মাইনাস এম প্রাইম জি, এফ আরটা হচ্ছে ঊর্ধ্বমুখী যে ধাক্কা বা বল, আর এম প্রাইমটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে কোনো মুহূর্তে রকেটের বেগটা। তাহলে আমরা এখানে এফ আর মাইনাস এম প্রাইম জি যদি করি, এম প্রাইমটা এটা এম প্রাইম জি হচ্ছে যে কোনো মুহূর্তে রকেটের, এম প্রাইমটা হচ্ছে যে কোনো মুহূর্তে রকেটের ভর। তাহলে যে কোনো মুহূর্তে রকেটের ভর থেকে আমি রকেটের ওজনটা পাচ্ছি কোনো একটা মোমেন্টে। তাহলে এম প্রাইমটা আসলে কত? এম প্রাইমটা হচ্ছে 0 সময়ে জ্বালানি সহ মোট ভর মাইনাস টি সময় ধরে সে জ্বালানি পুড়িয়েছে টি ডিএম বাই ডিটি। তাহলে এম প্রাইম সমান এম জিরো মাইনাস টি ডিএম বাই ডিটি, এটা হচ্ছে আমাদের যে কোনো সময়ে রকেটের কিটা ভরটা। তাহলে যদি যে কোনো সময় রকেটের ভর আমি জানি, এখান থেকে যে এ আর সমান এফ আর মাইনাস এম প্রাইম জি, এটা যে কোনো মুহূর্তে রকেটের লব্ধি ঊর্ধ্বমুখী আসলে ত্বরণ, এটা আমরা এখানে ভর এম প্রাইম দিয়ে ভাগ করে দিব। এ আর সমান এফ আর মাইনাস এম প্রাইম জি ডিভাইডেড বাই এম প্রাইম। সো এম প্রাইম কীভাবে বের করতে হয় সেটা জেনে গেছি। তাহলে এ আর লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ আমরা জেনে গেছি। এখন খেয়াল করি এখানে আমরা যখন এ আরটা বের করতেছি, আবার একটু খেয়াল করেন এটাকে কেন আমি লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ বলতেছি। কারণ হচ্ছে শুধু যদি ঊর্ধ্বমুখী বলটাকে ভর দ্বারা ভাগ করতাম তাহলে সেটা হচ্ছে নর্মাল ত্বরণ হতো। সো আমরা কিন্তু এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা বলটাকে কিন্তু ভর দ্বারা ভাগ করার পরে যে ত্বরণ পাবো সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী ত্বরণ। এখন ঊর্ধ্বমুখী ত্বরণ থেকে যদি জি বাদ দেই তাহলে সেটা হতো লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ। সো একটু খেয়াল করে দেখি, এ আর সমান এফ আর বাই এম প্রাইম মাইনাস জি। সো খেয়াল করি তাহলে কেন এটাকে লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ বলতেছি, কারণ আমি জিটাকে বাদ দিচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি ঊর্ধ্বমুখী যে বল সেটা থেকে আমি ওজনটাকে বাদ দিলে আমি পাবো ত্বরণ, সেই ত্বরণ থেকে আমি যদি জিটাকে বাদ দিই তাহলে লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ পাবো। তাহলে এটা হচ্ছে লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ। সো এই ভুলটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আপনি এফ আর বাই এম প্রাইম করে যেটা পাচ্ছেন এইটা হচ্ছে নরমালি ত্বরণ, আর এফ আর বাই এম প্রাইম করার পর এটা থেকে জি বিয়োগ করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ। সো আমি আলাদাভাবে লিখে দিচ্ছি। সো তাহলে আমরা কিন্তু রকেটের গতিতে যে ত্বরণটা পাচ্ছি লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ, এটা আবার সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। কিভাবে বাড়ে সেটা আমরা এখনই দেখব। চলেন, যে রকেটের যে ত্বরণটা আছে এই ত্বরণটা ধ্রুব ত্বরণ না, রকেটের ত্বরণ পরিবর্তনশীল ত্বরণ। রকেটের ত্বরণ পরিবর্তনশীল ত্বরণ। প্রশ্নটা হচ্ছে রকেটের ত্বরণ যে পরিবর্তনশীল ত্বরণ সেটা আবার একটু বুঝি। যে ধরেন রকেটের ঊর্ধ্বমুখী বল হচ্ছে এফ আর, এই মুহূর্তে রকেটের ভর এম প্রাইম, তাহলে ওজন এম প্রাইম জি। তাহলে আমাদের লব্ধি যে ত্বরণ এ আর সমান এফ আর মাইনাস এম প্রাইম জি লব্ধি বল ডিভাইডেড বাই এই মুহূর্তের ভর, তাহলে এটা লব্ধি ত্বরণ। এখন এই লব্ধি ত্বরণটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। কিভাবে বাড়ে? এম প্রাইম যতই সময় যাবে সেটা কি কমে না? এম প্রাইম সময়ের সঙ্গে সঙ্গে কমে। তাহলে এম প্রাইম যদি কমে এখানে এম প্রাইম জিটাও কমে। তাহলে একটা জিনিস খেয়াল করি, লবে এফ আর মাইনাস এম প্রাইম জি, এফ আর কিন্তু একটা ধ্রুব সংখ্যা, কারণ রকেট
যেটা যে হারে জ্বালানি পোড়াচ্ছে এটাও ধ্রুব, আবার রকেট যে বেগে জ্বালানিটাকে নিক্ষেপ করতেছে এটাও ধ্রুব। তাহলে এফ আর ধ্রুব, কিন্তু এম প্রাইম জি সময়ের সঙ্গে কমতেছে, লব তাহলে বাড়তেছে, হর কমতেছে, তাহলে ত্বরণটা সময়ের সঙ্গে সঙ্গে কী হয়, বৃদ্ধি পায়। রকেটের ত্বরণ হচ্ছে একটা ধ্রুব ত্বরণ না, এটা পরিবর্তনশীল ত্বরণ। আর যদি আমরা এখানে সিম্পলি আর একটা জিনিস চিন্তা করি, এই ত্বরণটা কখন ম্যাক্সিমাম হবে, যতক্ষণ জ্বালানি পোড়াবো ততক্ষণ ত্বরণ থাকবে, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে ত্বরণ সর্বোচ্চ হয়। জ্বালানি শেষ হবার মুহূর্তে ত্বরণ সর্বোচ্চ। তাহলে এ ম্যাক্সিমাম কখন পাবো, এফ আর মাইনাস এম জি বাই এম, যখন এম হচ্ছে জ্বালানি ছাড়া শুধুমাত্র রকেটের ভর। সো তাহলে জ্বালানির ভরটা এখানে কত, আমরা তাহলে জ্বালানির ভর পাবো এম জিরো মাইনাস এম, জ্বালানির ভর এম জিরো মাইনাস এম। আর আমাদের বইপত্রে যদিও রকেটের বেগ নিয়ে আসলে কথা বলা নাই, তারপর আমরা রকেটের বেগ মাথায় রাখি। রকেটের বেগ ভি সমান ভি জিরো প্লাস ভি আর লন এম জিরো বাই এম প্রাইম মাইনাস জিটি। তাহলে ভি জিরোটা হচ্ছে শূন্য সময়ে রকেটের বেগ যা সাধারণত শূন্য। তাহলে একটা জিনিস খেয়াল করি, এখানে ভি জিরোটা হচ্ছে শূন্য সময় রকেটের বেগ, যেটা সাধারণত শূন্য হয়। তারপর ভি আরটা হচ্ছে যে বেগে জ্বালানি নিক্ষিপ্ত হচ্ছে সেই বেগটা। তারপর হচ্ছে এম জিরোটা হচ্ছে আমাদের শূন্য সময়ে জ্বালানি সহ মোট ভর, আর এম প্রাইমটা হচ্ছে আমাদের কি যে কোনো সময়ে জ্বালানির বা রকেটের ভরটা, এম প্রাইমটা। আর টি হচ্ছে যে সময়টা অতিক্রান্ত হয়েছে। সো আবারও যে মুহূর্তে জ্বালানি শেষ হবে ওই মুহূর্তে রকেটের বেগটা কি হয়, সর্বোচ্চ বেগ। তাহলে জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের বেগ সর্বোচ্চ হয়। ওকে, তাহলে এখন আমরা এই যে রকেটের গতি সংক্রান্ত সকল ইকুয়েশন শিখে ফেলছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রকেটের গতি নিয়ে আমরা একটু গাণিতিক সমস্যা তৈরি করি। সো চলেন আমরা দেখি এই রকেটের গতি নিয়ে কী টাইপ জাল মানে হচ্ছে গাণিতিক সমস্যা তৈরি করা যায়। কোশ্চেন ২৮,০০০ কিলোগ্রাম জ্বালানি সহ একটি রকেটের মোট ভর ৩০,০০০ কিলোগ্রাম। তাহলে ২৮,০০০ কিলোগ্রাম জ্বালানি আছে, এরকম একটা রকেটের মোট ভর হচ্ছে ৩০,০০০ কিলোগ্রাম। রকেটটি ১০০ কিলোগ্রাম পার সেকেন্ড হারে ৫ কিলোমিটার পার সেকেন্ড বেগে জ্বালানি নির্গত করে। তাহলে রকেটটা ১০০ কিলোগ্রাম পার সেকেন্ড হারে ৫ কিলোমিটার পার সেকেন্ড বেগে জ্বালানি নির্গত করছে। ওকে, তাহলে এখানে প্রথমে ১ নাম্বার ১০ সেকেন্ড, ৫০ সেকেন্ড ও ১০০ সেকেন্ড সময়ের
ত্বরণ কত? 2 নাম্বার সর্বোচ্চ ত্বরণ কত? 3 নাম্বার সর্বোচ্চ বেগ কত? দেখেন 28,000 কিলোগ্রাম জ্বালানি সহ একটা রকেটের মোট ভর দেওয়া আছে 30,000 কিলোগ্রাম। তাহলে M0টা একদম শূন্য সময়ে M0 শূন্য সময়ে রকেটের মোট ভর 30,000 কিলোগ্রাম। তাহলে আমাদের এখানে ভিআর জ্বালানি নির্গমন বেগ 5 কিলোমিটার পার সেকেন্ড, 5,000 মিটার পার সেকেন্ড। আর এইখানে কত হারে জ্বালানি পোড়াচ্ছে, মানে dm/dt জ্বালানি পোড়ানোর হার হচ্ছে 100 কিলোগ্রাম পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এফআর যেটা পাবো ঊর্ধ্বমুখী ধাক্কা, এফআর সমান ভিআর dm/dt। তাহলে ভিআর হচ্ছে 5,000, dm/dt হচ্ছে 100, তাহলে 5 × 10⁵ নিউটন। এটা হচ্ছে আমাদের এফআর। এখন আমরা এই এফআর থেকে কি কি জিনিসপত্র শিখব? এক হচ্ছে 3টা ভিন্ন সময়ের ত্বরণ। এক, তাহলে t = যদি 10 সেকেন্ড হয়, m প্রাইম = m0 - t dm/dt। তাহলে m0 হচ্ছে 30,000, t হচ্ছে 10 সেকেন্ড, dm/dt 100। তার মানে m প্রাইম হচ্ছে 29,000। তাহলে ত্বরণ AR = FR - m প্রাইম g ডিভাইডেড বাই m প্রাইম। তাহলে FR বের করেছি 5 × 10⁵ -29,000 × 9.8 ডিভাইডেড বাই 29,000। দেখি তাহলে কত হয় আমাদের। আমাদের এখান থেকে যেটা আসবে 5 × 10⁵, 5 × 10⁵ মাইনাস 29,000 × 9.8 ডিভাইডেড বাই 29,000। সো 10 সেকেন্ডের যে ত্বরণটা আমাদের আসতেছে 7.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন t সমান যদি 50 সেকেন্ড হয়, 50 সেকেন্ড সময়ে m প্রাইম সমান m0 - t dm/dt। তাহলে m0টা হচ্ছে 30,000 -50 × 100, সো 25,000। তাহলে AR সমান FR 5 × 10⁵ -25,000 × 9.8 ডিভাইডেড বাই 25,000। সো 5 × 10⁵ মাইনাস 25,000 × 9.8, 25,000 × 9.8 ডিভাইডেড বাই 25,000, 10.2। তাহলে দেখেন 10 সেকেন্ডের ত্বরণ যেটা ছিল 50 সেকেন্ডের ত্বরণ কিন্তু বেড়ে গেছে। তাহলে এই ত্বরণটা বাড়লো কোথা থেকে? আমার যেহেতু রকেটের জ্বালানিটা পোড়ানো হচ্ছে, যে পরিমাণ জ্বালানি পোড়ানো হলো, জ্বালানি পোড়ানোর ফলে রকেটের ভরটা কমে গেছে, কিন্তু ঊর্ধ্বমুখী বলটা কিন্তু কমে নাই, এফআর কমে নাই। জ্বালানি যতক্ষণ পোড়াবো এফআর একই থাকবে, এফআর কমেনি। কমে গেছে কে? কমে গেছে আমাদের অ্যাকচুয়ালি এম প্রাইম। তাহলে এম প্রাইম কমে যাওয়ার কারণে আমাদের আসলে ত্বরণ বেড়ে যাচ্ছে। আমাদের আরও একটা সময়ে ত্বরণ বের করতে বলা হয়েছে, সেটাও বের করি। আমাদের 100 সেকেন্ড সময়ের ত্বরণও বের করতে বলা হয়েছিল। তাহলে দেখি 100 সেকেন্ড সময়ের ত্বরণ কত হয়। 3 নাম্বার 100 সেকেন্ড সময়ে t সমান 100 সেকেন্ড, m প্রাইম সমান m0 - t dm/dt। তাহলে m0 হচ্ছে 30,000 মাইনাস t হচ্ছে আমাদের এখানে 100, dm/dt 100।
তাহলে এম প্রাইম হচ্ছে 20,000 কিলোগ্রাম। তাহলে এ আর ইকুয়ালস টু এফ আর যেটা ছিল একটু আগে, এফ আর কত ছিল আমাদের 5 ইন্টু 10 পাওয়ার 5 নিউটন ছিল। তাহলে এফ আর যদি 5 ইন্টু 10 পাওয়ার 5 হয়, এফ আর সমান 5 ইন্টু 10 পাওয়ার 5 মাইনাস 20,000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 20,000। তাহলে 5 ইন্টু 10 পাওয়ার 5 মাইনাস 20,000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 20,000, এটা আসবে 15.2। ত্বরণটা হচ্ছে 15.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই তিনটা জিনিস হয়ে গেলে এবার সর্বোচ্চ ত্বরণ কখন পাবো? যে মুহূর্তে জ্বালানি শেষ হবে ওই মুহূর্তে আমরা সর্বোচ্চ ত্বরণ পাবো। তাহলে 2 নাম্বার যখন আমরা করব, আমরা যখন 2 নাম্বার করতে যাব, সর্বোচ্চ ত্বরণ জ্বালানি শেষ হওয়ার মুহূর্তের ত্বরণটাই সর্বোচ্চ। তাহলে এখন জ্বালানি শেষ হবে কখন? আমাদের জ্বালানি পুরানো হচ্ছে 100 কিলোগ্রাম পার সেকেন্ড হারে, আর 28,000 কিলোগ্রাম জ্বালানি। তাহলে টি ইকুয়ালস টু 28,000 ডিভাইডেড বাই 100। এটা একটু বুঝেন সবাই, এটা না বুঝলে কিন্তু ম্যাথে সমস্যা হবে। 100 কিলোগ্রাম পার সেকেন্ড হারে আপনি জ্বালানি পোড়াচ্ছেন, আপনার রকেটের ট্যাঙ্কের মধ্যে জ্বালানি আছে 28,000 কিলোগ্রাম। তাহলে 28,000 বাই 100 করলে 280 সেকেন্ড। তার মানে এই 280 সেকেন্ড সময় ধরে আপনি জ্বালানি পোড়াচ্ছেন, তাহলে এই সময়ের ত্বরণটা হবে সর্বোচ্চ এ ম্যাক্স ইকুয়ালস টু এফ আর মাইনাস এম জি ডিভাইডেড বাই এম। তাহলে এফ আর হচ্ছে 5 ইন্টু 10 পাওয়ার 5 মাইনাস এম কত? এম হচ্ছে শুধুমাত্র রকেটের ভর। তাহলে জ্বালানি 28,000 কেজি, রকেটের মোট ভর 30,000 কেজি, তাহলে শুধু রকেটের ভর 2,000 কেজি। তাহলে 5 ইন্টু 10 পাওয়ার 5 মাইনাস 2,000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2,000। তাহলে সর্বোচ্চ যে ত্বরণটা কাজ করবে সেটা 240.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে রকেটের সর্বোচ্চ ত্বরণ হচ্ছে 240.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার যে মুহূর্তে ত্বরণটা সর্বোচ্চ, জ্বালানি শেষ হয়ে গেছে, এরপর তো আর বেগ বাড়তে পারে না, তাহলে সর্বোচ্চ বেগ এই সময়। তাহলে ভি ম্যাক্স ইকুয়ালস টু, ভি জিরোটা তো জিরো, রকেটের শূন্য সময়ের বেগ নাই কোনো, তাহলে ভি ম্যাক্স সমান ভি জিরো জিরো হয়ে গেছে, ভি আর লন এম জিরো বাই এম মাইনাস জিটি। তাহলে ভি আর কত এখানে 5 কিলোমিটার পার সেকেন্ড, 5,000 লন, এম জিরো হচ্ছে 30,000, এম কত শুধু 2,000, মাইনাস জি হচ্ছে 9.8 ইন্টু টি হচ্ছে 280। জ্বালানি পোড়াইতে সময় লাগছে 280 সেকেন্ড। তাহলে 5,000 লন 15, এখানে কিন্তু 30,000 ভাগ 2,000 মানে 15, 5,000 ইন্টু লন 15, আমরা এখানে লন 15 করব, মাইনাস 9.8 ইন্টু 280, 10,796.25 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে দেখেন রকেটটা হিউজ যে বেগ পায়, এই যে এই বেসিক কনসেপ্টের মাধ্যমে রকেটের অ্যাকচুয়ালি বেগ এত হিউজ হয়ে যায়। তাহলে আমরা কিন্তু রকেটের গতির একেবারে ডিটেইলস আলোচনা এখানে করে ফেললাম। ওকে, সো তাহলে আমাদের রকেটের গতি শেষ। এইবার আমরা ভরবেগের সংরক্ষণশীলতায় আসব। সো এখানে ভরবেগের সংরক্ষণশীলতা আমরা অ্যাকচুয়ালি নিউটনের গতির যে তৃতীয় সূত্র আছে, প্রতিটি ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেখান থেকে আমাদের রকেটের গতির বেসিক কনসেপ্ট অ্যাকচুয়ালি জেনারেটেড হয়। তাহলে আমাদের এইখানে ভরবেগের নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা এটা আসলে পাই। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার বিস্তারিত আমি একটু আসবো এখানে। দেখেন, ধরেন একটা বস্তু আছে m1 ভরের, তার আদিবেগ হচ্ছে u1 ভেক্টর। আর একটা বস্তু আছে m2 ভরের, তার আদিবেগ u2 ভেক্টর। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে।
এখন এরা উভয় একটা সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে যখন লিপ্ত হচ্ছে, এই জায়গাটাই ভুলভাল করি আমরা। m1 ভরের বস্তু m2 কে একটা বল দিচ্ছে, m1 ভরের বস্তু m2 কে যে বল দিচ্ছে সেটা f1 ভেক্টর, আর m2 ভরের বস্তু m1 ভরের বস্তুকে যে বল দিচ্ছে সেটা f2 ভেক্টর। তাহলে এখানে ক্রিয়া f1টা হচ্ছে m1 ভরের প্রযুক্ত বল কার উপরে, m2 ভরের উপরে, আর প্রতিক্রিয়া f2 হচ্ছে m2 ভরের বস্তুর প্রযুক্ত বল কার উপরে, m1 ভরের বস্তুর উপরে। এখন আমাদের এই বল প্রয়োগের শেষে m1 ভরের বস্তু শেষ বেগ অর্জন করলো v1 ভেক্টর, আর m2 ভরের বস্তু সে শেষ বেগ অর্জন করলো v2 ভেক্টর। সংঘর্ষের সময়টা ধরলাম ডেলটি। তাহলে সংঘর্ষ হয়েছে ডেলটি সময় ধরে, এটা সংঘর্ষের সময়, এটা হচ্ছে সংঘর্ষের পর। তাহলে তিনটা ডিফারেন্ট সিনারিও। এইবার আসি যে জায়গাগুলোয় কনফিউশন তৈরি হয়। F1 বলটা কার উপরে প্রযুক্ত হচ্ছে, F1 বলটা প্রযুক্ত হচ্ছে m2 ভরের বস্তুর উপরে। তাহলে m2 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল F1, তাহলে F1 সমান m2 শেষ বেগ v2 মাইনাস আদি বেগ u2 ডিভাইডেড বাই ডেলটি। আর m1 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, m1 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল f2 ইকুয়ালস টু m1 v1 মাইনাস u1 ডিভাইডেড বাই ডেলটি। এইবার f1 আর f2 এই দুইটা ভেক্টরের মান সমান, কিন্তু এরা কিন্তু পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে f2 সমান মাইনাস f1, বা m1 v1 মাইনাস u1 বাই ডেলটি ইকুয়ালস টু মাইনাস m2 v2 মাইনাস u2 বাই ডেলটি। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, ডেলটি ডেলটি বাদ দিয়ে দেই, m1 v1 মাইনাস m1 u1 ইকুয়ালস টু মাইনাস m2 v2 প্লাস m2 u2। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর, মানে আদি ভরবেগ ইকুয়ালস টু m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর শেষ ভরবেগ। তাহলে এটা হচ্ছে p ইনিশিয়াল আদি ভরবেগ ইকুয়ালস টু p ফাইনাল শেষ ভরবেগ। তাহলে এই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা, একেবারে ভেক্টর আকারে আমরা এটা জেনে গেলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভেক্টর আকারে জেনে লাভ কি? আমরা ভেক্টর আকারে কেন ভরবেগের সংরক্ষণশীলতা জানবো এবং এইটা জেনে আমাদের কি লাভ হবে সেটাই আমরা এখন একটু দেখব। তাহলে এই যে ভেক্টর আকারে আমরা দেখে ফেললাম, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি উপাংশে ভাগ করতে পারবো গোটা জিনিসটাকে। যখনই ভেক্টর আকারে দেখে ফেলতেছে একটা জিনিসটাকে, তখন আমাদের সুবিধা হচ্ছে আমরা এখানে উপাংশে বিভাজন করতে পারবো পুরো জিনিসটাকে। চলেন আমরা আগে উপাংশে বিভাজন করে নিই। সো আমরা এখন যেটা পেয়েছি পিআই ভেক্টর মানে আদি ভরবেগ ইকুয়ালস টু পিএফ ভেক্টর শেষ ভরবেগ। তাহলে এখন একটা ভেক্টরের দুটো উপাংশ থাকে, এক্স অক্ষ বরাবর উপাংশ পিআই এক্স আই ক্যাপ প্লাস পিআই ওয়াই জে ক্যাপ। দেখেন আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভাঙতাম তাহলে কিন্তু আই জে কে ক্যাপও চলে আসতো। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পিআই ভেক্টর সমান পিআই এক্স আই ক্যাপ প্লাস পিআই ওয়াই জে ক্যাপ, আর পিএফ যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে পিএফ এক্স আই ক্যাপ প্লাস পিএফ ওয়াই জে ক্যাপ।
এখন আমরা যদি এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এক্স অক্ষ বরাবর চিন্তা করলে এই আই ক্যাপের সহগ অ্যাকচুয়ালি সমান। তাহলে আই ক্যাপ এবং আই ক্যাপের সহগ যদি সমান বিবেচনা করি, তাহলে এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ পিআই এক্স ইকুয়ালস টু এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ। তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকে, এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকে। একইভাবে আমরা যদি জে ক্যাপের সহগগুলা চিন্তা করি, যে জে ক্যাপের দুইটা সহগ, তাহলে এই দুইটা সহগ যদি আমরা চিন্তা করি, তাহলে পি আই ওয়াই ইকুয়ালস টু পি এফ ওয়াই। তাহলে এক্স অক্ষে যেমন ভরবেগ সংরক্ষিত থাকে, একইভাবে ওয়াই অক্ষেরও মানে হচ্ছে ভরবেগ কি থাকে, সংরক্ষিত থাকে। তাহলে এখানে এসে ওয়াই অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকে। সো আমার তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ভরবেগটা অ্যাকচুয়ালি অক্ষ বরাবর সংরক্ষিত থাকে, এক্স অক্ষেও বরাবর সংরক্ষিত থাকে, ওয়াই অক্ষেও ভরবেগ মানে হচ্ছে সংরক্ষিত থাকে। ওকে, তাহলে অক্ষ বরাবর অ্যাকচুয়ালি আমাদের কি থাকে, যে ভরবেগটা সংরক্ষিত থাকে। এখন আমরা যে কাজটা করব, তাহলে এই যে অক্ষ বরাবর যে ভরবেগ সংরক্ষিত থাকতেছে, এইটার একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করি। চলেন একটু ডিফারেন্ট টাইপের একটা কোশ্চেন করি। কোশ্চেন মানে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমি এখন যেটা করাবো সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা সংঘর্ষ ঘটাবো এবং সেই সংঘর্ষ থেকে বস্তুর বেগ বের করতে শিখব। তাহলে যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা হচ্ছে এই সংঘর্ষটা দেখি, দেখেন ধরেন কোনো একটা বস্তু যার ভর 5 কিলোগ্রাম, সে এইখানে 30 ডিগ্রি কোণ করে 10 মিটার পার সেকেন্ড বেগে নামতেছে। আর একটা বস্তু 6 কিলোগ্রামের, সে 60 ডিগ্রি কোণ করে এইখানে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে দুইটা বস্তুর বেগ দেওয়া আছে, সে কিভাবে যাচ্ছে সেটা দেওয়া আছে। এবার তার একটা সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষটার পর যে 5 কিলোগ্রাম ভরের বস্তু সংঘর্ষের পর 5 কিলোগ্রাম ভরের বস্তু সংঘর্ষের পর সোজা এক্স অক্ষ বরাবর 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পর, আর এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। কোশ্চেনটা করা হলো সংঘর্ষের পর 6 কিলোগ্রাম ভরের বস্তু কোন দিকে কত বেগে গতিশীল হবে। তাহলে 6 কিলোগ্রাম ভরের বস্তু এই সংঘর্ষের পরে কোন দিকে কত বেগে গতিশীল হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা যখন এটা সলভ করব, সলভ সো খেয়াল করেন, আমরা ধরে নেই, মনে করি
6 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষের সাথে থিটা কোণে ভি বেগে গতিশীল হবে। সো আমরা ধরে নিচ্ছি যে 6 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষের সাথে থিটা কোণে কত বেগে ভি বেগে গতিশীল হবে। তাহলে আমাদের এইখানে এই যে বস্তুগুলো আছে, আমি প্রত্যেকটা বস্তুকে আবার আঁকি বোঝার সুবিধার্থে। এক্স অক্ষের সাথে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এক্স অক্ষের সাথে যে কোণটা 30 ডিগ্রি, কিন্তু এটা আসলে হবে -30 ডিগ্রি এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে এটা আদি ভরবেগ হচ্ছে 50 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। নিচের যে বস্তুটা আছে 60 ডিগ্রি কোণে আছে, সিক্সটি ডিগ্রি কোণে, এর আদি ভরবেগ হচ্ছে 5 6 30, 30 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এখন আমাদের 5 কিলোগ্রাম ভরের বস্তুর সংঘর্ষের পরে এইদিকে 5 8 40 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এবং 6 কিলোগ্রাম ভরের বস্তুটা থিটা কোণে 6 ভি হচ্ছে তার ভরবেগ। এখন আমরা যেটা করব, এক্স অক্ষ বরাবর ভরবেগ দেখব, ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা দেখব। তাহলে এটুকু আমাদের কোশ্চেন। এখন এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হতে পাই। দেখেন এক্স অক্ষে ভরবেগ 50, তাহলে 50 ইন্টু কজ মাইনাস 30, 50 কজ মাইনাস 30 প্লাস 30 cos 60 equals to 40 cos 0 ডিগ্রি প্লাস 6b cos থিটা। তাহলে দেখেন এটা এক্স অক্ষে 50 cos মাইনাস 30, 30 cos 60, 40 cos 0 আর 6b cos থিটা। এখান থেকে আমরা যে 6b cos থিটা পাবো, এটার মান কত আসে আমরা একটু দেখে নিই। 50 cos মাইনাস 30 ডিগ্রি, 50 ইন্টু cos মাইনাস 30 প্লাস 30 ইন্টু cos 60 মাইনাস 40 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা যে ভি cos থিটা পাচ্ছি 3.05। তাহলে আমরা এখান থেকে ভি cos থিটা যেটা পাবো 3.05, এটা ইকুয়েশন 1। এখন একইভাবে যদি ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা নেই, তাহলে ওয়াই অক্ষ বরাবর নিলে যেটা হবে 50 sin মাইনাস 30 প্লাস 30 sin 60 equals to 40 sin 0 ডিগ্রি প্লাস 6v sin থিটা। তাহলে এখান থেকে আমরা যে ভি সাইন থিটা পাবো সেই মানটা যদি দেখি কত হয়, 50 ইন্টু সাইন মাইনাস 30 মানে মাইনাস 25 প্লাস 30 ইন্টু সাইন 60 ডিগ্রি, 30 ইন্টু সাইন 60, আর হচ্ছে ওইদিকে তো কিছু নাই, ডিভাইডেড বাই 6। সো এটা আসবে 0.163, ভি সাইন থিটা হচ্ছে 0.163, ইকুয়েশন 2। তাহলে 1 এবং 2 নাম্বার ইকুয়েশন আমরা যখন সলভ করব তখনই কিন্তু ভি পেয়ে যাব। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভি বের করব। আমরা এখন 1 এবং 2 থেকে কি বের করব? ভি বের করব। 1 এ জানা আছে ভি cos থিটা 3.05, 2 এ জানা আছে ভি sin থিটা
সো আমরা এখান থেকে এখন যে কাজটা করতে পারি, ভি সাইন থিটা ভি কস থিটা মানগুলো আমরা জানি। ভি কস থিটা 3.05, ভি কস থিটা 3.05, ভি সাইন থিটা 0.163। তাহলে ভি সমান রুট ওভার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো এখান থেকে আমরা যেটা পাবো 3.05 স্কোয়ার প্লাস 0.163 স্কোয়ার, এটাকে যদি রুট ওভার করি, রুট ওভার 3.05 স্কোয়ার প্লাস 0.163 স্কোয়ার, 3.054, ভি সমান 3.054 মিটার পার সেকেন্ড। আপনি একটু ক্যালকুলেশনগুলো চেক করবেন, কারণ আমি মানে হচ্ছে ক্যালকুলেশন যখন করতেছি, আমার ক্যালকুলেশন, আমি মানুষ, হিউম্যান এরর হতেই পারে। আর আমার এই বয়সে এসে আমার ক্যালকুলেশনের প্রতি অত বেশি মানে হচ্ছে মনোযোগ থাকার থেকে আমি বেশি মনোযোগ রাখি যে কনসেপ্টটা ঠিকমতো আমি আপনাদেরকে বুঝাচ্ছি কিনা, ঠিক আছে? সো আবারও বলতেছি যে যখন আমি ম্যাথগুলো করি, আমি যেহেতু লাইভেই ক্যালকুলেশনটা করতেছি আর আমি কোশ্চেনগুলো জাস্ট লাইভে জেনারেট করি, আমি কোশ্চেনগুলো কখনোই আগে থেকে মানে ঠিকঠাক করে রাখি না, কখনোই না। আমার কোনো ক্লাসরুমে আমি হচ্ছে আগে থেকে কোশ্চেন ঠিক করে নিয়ে ঢুকি না। আমি কনসেপ্ট অনুযায়ী কোশ্চেনের প্যাটার্নটা আমার মাথায় আছে, তাহলে এই প্যাটার্নের ডেটাগুলো আমি অন দ্য ফ্লো জেনারেট করি। সো দয়া করে আপনারা কোশ্চেন এর যে সলভগুলো আছে এখানে যদি ক্যালকুলেশন কোনো মিস্টেক হয়, আপনারা রিক্যালকুলেট করে ওইভাবে আসল মানটা নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? আশা করি এই জায়গাটায় আপনারা একটু মানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি দিবেন সকল টিচারকেই, যে তাদের ক্যালকুলেশনে ভুল হইতেই পারে। সো কেউ একজন ক্যালকুলেশনে ভুল করে ফেললো, সঙ্গে সঙ্গে আরে দেখছো স্যার ভুল করছে, কেউ ইন্টেনশনালি ভুল করে না। সো দেখা যায় যে লম্বা সময় পড়াতে গেলে অনেক সময় টিচারদের, এটা আপনারও হিউম্যান এরর হয়, আমরাও মানুষ, আমাদেরও হিউম্যান এরর হতেই পারে। হ্যাঁ, আমরা সবাই সচেষ্ট থাকবো যাতে আমাদের এররটা কমানো যায়, কিন্তু স্টিল একটা দুইটা জায়গায় যদি ভুল হয়, সেই ভুলগুলো নিয়ে আপনারা যে হারে ট্রল করেন বা যে হারে কথাবার্তা বলেন, এই জিনিসগুলো আসলে মানে সমীচীন না। আপনারা কনসেপ্টটা বোঝার দিকে মনোযোগ দেন। টুকটাক যদি কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়ে থাকে, যে হ্যাঁ ক্যালকুলেটর চাপতে যে একটু ভুল হয়েছে, এটা যে কারো হতে পারে, ওকে? সো আমি এই জন্য বারবার বলি আমার সকল ক্লাসে যে আমার ক্যালকুলেশনে যদি কোথাও ভুল হয়ে থাকে, ভুলটা ঠিক করে নেবেন, ঠিক আছে? তাহলে বেগ ভি বের করে ফেলছি, এখন আমরা থিটা বের করব যে কত কোণে সে গতিশীল হয়েছিল। তাহলে ট্যান থিটা সমান ভি সাইন থিটা বাই ভি কস থিটা, তার মানে 0.163 ডিভাইডেড বাই 3.05। তাহলে আমাদের এখান থেকে থিটার যে ভ্যালুটা বের হবে, থিটা শিফট 10 0.163 ডিভাইডেড বাই 3.05, মাত্র 3.06 ডিগ্রি। সো থিটাটা 3.06 ডিগ্রি। তাহলে প্রশ্নটা একটু খেয়াল করি, প্রশ্নটাই ছিল কি, 5 কিলোগ্রাম ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে সে আসতেছিল, সে 30 ডিগ্রি কোণ করে আসতেছিল এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে। তাহলে তার হচ্ছে 50 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হচ্ছে ভরবেগ ছিল এইদিকে, আর 6 কিলোগ্রাম ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণ করে যাচ্ছিল। এবার সংঘর্ষের পর 5 কিলোগ্রাম ভরের যে বস্তুটা আছে, সে অ্যাকচুয়ালি 8 মিটার পার সেকেন্ড বেগে যদি সোজা এক্স অক্ষ বরাবর চলে যায়, তাহলে 6 কিলোগ্রাম ভরের বস্তু কোন দিকে কত বেগে যাবে সেটা ছিল কোশ্চেন। সো আমরা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর যে ভরবেগের সংরক্ষণশীলতা আছে, সেটাকে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে নিয়ে আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে বের করে নিছি যে আমাদের অ্যাকচুয়ালি 6 কিলোগ্রাম ভরের বস্তুটা সে কোন দিকে কত বেগে গতিশীল হবে, ওকে? সো এই ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা। এখন এই ভরবেগের সংরক্ষণশীলতায় আরও কিছু ইন্টারেস্টিং প্রবলেম আছে, আমি আর একটা প্রবলেম দেখাবো, এটা এমসিকিউ এর জন্য। তাহলে একটু এমসিকিউ টাইপ একটা প্রবলেম দেখে, এমসিকিউ।
10 কিলোগ্রাম ভরের একটি বস্তু নিচের চিত্রের ন্যায় বিস্ফোরিত হলে তৃতীয় টুকরার বেগ কত? সো ধরুন এখানে 10 কিলোগ্রাম ভরের একটা বস্তু স্থির অবস্থায় ছিল, তার আদিবেগ ইউ সমান 0 দেওয়া আছে। এইখানে 2 কিলোগ্রাম ভরের একটা টুকরা সোজা এক্স অক্ষে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে। 5 কিলোগ্রাম ভরের একটা টুকরা 3 মিটার পার সেকেন্ড বেগে এর সঙ্গে 90 ডিগ্রিতে যাচ্ছে। তাহলে তৃতীয় টুকরার কোন দিকে বেগ কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ওকে, খুবই ভালো কথা। তাহলে আমি বললাম যে এটা এমসিকিউ পদ্ধতিতে আমরা করব। তাহলে এমসিকিউ তো করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনি ভেক্টর অ্যানালাইসিস করে ফেলেন। ভেক্টর অ্যানালাইসিস করলে এটার থেকে সহজ প্রবলেম হইতেই পারে না। দেখেন আদি ভরবেগ কত? 0। 10 কিলোগ্রাম ভরের বস্তু ইউ সমান 0। তাহলে এইটা বিস্ফোরিত হয়েছে, এটা বিস্ফোরিত হয়ে এখানে আসছে। তাহলে দুটো টুকরার ভর 5 2 7, তাহলে তৃতীয় টুকরার ভর কত? 3। তাহলে এখন দেখেন আদি ভরবেগ 0 ইকুয়ালস টু আমাদের এখানে 2 ইন্টু 8 16 আই ক্যাপ প্লাস 15 জে ক্যাপ প্লাস 3 ভি ভেক্টর। তাহলে 3 ভি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস 16 আই ক্যাপ মাইনাস 15 জে ক্যাপ, বা এখান থেকে ভি ভেক্টর যেটা পাবো মাইনাস 16/3, 3 5 15, 5.33 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ। দেখেন কাজ কিন্তু শেষ। এখন তাহলে এখান থেকে ভি ভেক্টরের যে মানটা পাবো ভি ইকুয়ালস টু রুট ওভার মাইনাস 5.33 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে আমরা যদি এখান থেকে অ্যাকচুয়ালি আমরা মানটা বের করি রুট ওভার 5.33 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যেটা পাবো 7.308 মিটার পার সেকেন্ড। আর যদি আমি দিকের ব্যাপারে চিন্তা করি থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স মাইনাস 5 ডিভাইডেড বাই মাইনাস 5.33। তাহলে শিফট ট্যান 5 ডিভাইডেড বাই 5.33 43.17, 180 ডিগ্রি প্লাস 43.17 ডিগ্রি 223.17 ডিগ্রি। তাহলে মান এবং দিক দুইটাই কিন্তু দেখেন ভেক্টর পদ্ধতিতে ইজিলি করে ফেলা যাচ্ছে। ওকে, হয়ে গেল। তাহলে এটা ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা। এখন আসবো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের ডিটেলস আলোচনায়। সো সংঘর্ষ দুই ধরনের হয়, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো নর্মালি আমরা এতক্ষণ ধরে যেগুলা আলোচনা করলাম সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সংঘর্ষ দুই প্রকার হবে। একটা হচ্ছে অস্থিতিস্থাপক, আরটা হচ্ছে স্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে। স্থিতিস্থাপক ভরবেগ ও গতিশক্তি উভয় সংরক্ষিত থাকে। তাহলে
অস্থিতিস্থাপক সংঘর্ষের ডিটেলস পড়া শেষ। আমরা এখন স্থিতিস্থাপক সংঘর্ষের যে ডিটেলসগুলো সেগুলো একটু দেখব। সো কি কি জিনিসপত্র মনে রাখতে হবে স্থিতিস্থাপক সংঘর্ষে, আমরা সেই মূল জিনিসগুলায় যদি যাই। এক একটা স্থিতিস্থাপক সংঘর্ষে ধরেন আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, U1 প্লাস V1 ইকুয়ালস টু U2 প্লাস V2। এটা হচ্ছে প্রথম জিনিস। স্থিতিস্থাপক সংঘর্ষে কোনো একটা বস্তুর আদি এবং শেষ বেগের সমষ্টি সবসময় ধ্রুব থাকবে। সেকেন্ড যে জিনিসটা, U12 ইকুয়ালস টু মাইনাস V12। এর মানে হচ্ছে সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের যে আপেক্ষিক বেগ, সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগের মান সমান কিন্তু দিক পরস্পর বিপরীত হবে। নাম্বার 3, V1 সমান M1 মাইনাস M2 U1 প্লাস 2 M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। V2 সমান M2 মাইনাস M1 U2 প্লাস 2 M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলা। এখন স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা চমৎকার অনুধাবনমূলক প্রশ্ন থাকে। তাহলে প্রথম প্রশ্ন, সমান ভরের দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে বেগ বিনিময় করে। তাহলে সমান ভরের দুইটা বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তারা যেটা করবে একজন আরেকজনের বেগটা নিয়ে নিবে, বিনিময় করবে। তাহলে গল্পটা কি দেখি আমরা। M1 সমান M2 সমান যদি M হয়, তাহলে V1 সমান M1 মাইনাস M2 U1 প্লাস 2 M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে M1 মাইনাস M2 মানে M মাইনাস M U1 প্লাস 2M U2 ডিভাইডেড বাই 2M। সো 0 প্লাস 2M U2 ডিভাইডেড বাই টুয়াইস M, মানে শুধু U2 থাকতেছে। তাহলে V1 সমান U2 মানে হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। তার মানে এটার কথা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ ইকুয়ালস টু দ্বিতীয় বস্তুর আদি বেগ। এইবার আমাদের তাহলে এটা V1 এর জন্য ছিল, এবার V2। V2 সমান M2 মাইনাস M1 U2 প্লাস 2 M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে M মাইনাস M U2 প্লাস 2 M U1 ডিভাইডেড বাই টুয়াইস M। তাহলে 0 প্লাস 2M U1 ডিভাইডেড বাই টুয়াইস M সমান U1। তাহলে দ্বিতীয় বস্তুর শেষ বেগ ইকুয়ালস টু প্রথম বস্তুর আদি বেগ। তাহলে এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক যে সংঘর্ষে যদি সমান ভরের দুইটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তারা পরস্পর বেগ বিনিময় করে। এটার ডিটেলস আলোচনা এখানে ছিল। এটা ছিল একটা অনুধাবনমূলক প্রশ্ন। আমরা আরেকটা অনুধাবনমূলক প্রশ্নের আলোচনা করব এখানে। কোশ্চেন,
দেখাও যে দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে তারা মিলিত অবস্থায় চলতে পারে না। মানে এখানে দেখাইতে বলছে যদি দুইটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তারা কখনোই কি করতে পারবে না, মিলিত অবস্থায় চলতে পারবে না, তাদের পক্ষে মিলিত অবস্থায় চলা সম্ভবই না। তাহলে এইখানে আমরা আগে ধরে নিব যে তারা মিলিত অবস্থায় চলে, তারপর দেখব এই ধরে নেওয়াটা কি আসলে ঠিক আছে কিনা। তাহলে আমরা মনে করি বস্তুদ্বয় মিলিত অবস্থায় চলে। তাহলে এইটা যদি ধরে ফেলে একবার, সেক্ষেত্রে v1 সমান v2 সমান v হয়ে যাবে। মিলিত অবস্থায় চললে তাদের কি শেষ বেগ সমান হয়ে যাবে না? তাহলে v1 সমান v2 সমান যদি v হয়ে যায়, আমরা এই দুইটাকে যদি সমান বলে ফেলি, v1 মানে কি m1 মাইনাস m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, v2 মানে হচ্ছে m2 মাইনাস m1 u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে m1 প্লাস m2 যদি কাটাকাটি করে দেই দুই পাশ থেকে, m1 u1 মাইনাস m2 u1 প্লাস 2m2 u2 সমান m2 u2 মাইনাস m1 u2 প্লাস 2m1 u1। এখন খেয়াল করেন আমাদের এইখানে m1 u1 এই পাশ থেকে একটা, এই পাশ থেকে 2m1 u1, এদের মধ্যে একটা কেটে দিলে m1 u1 থাকে। আবার m2 u2 এদিক থেকে একটা, m2 u2 এদিক থেকে একটা, এবং এই থেকে 2m2 u2 একটা কেটে দিলে এখানে m2 u2 থাকে। তাহলে আমরা এই জায়গা থেকে এখন যদি আসি, এখান থেকে অ্যাকচুয়ালি যেটা পাবো m2 u2 মাইনাস m2 u1 ইকুয়ালস টু m1 u1 মাইনাস m1 u2। তাহলে m2 কমন নিলে u2 মাইনাস u1, m1 কমন নিলে u1 মাইনাস u2। তাহলে m2 u2 মাইনাস u1 মাইনাস m1 u1 মাইনাস u2 সমান 0। এখন m2 u2 মাইনাস u1 প্লাস m1 u2 মাইনাস u1 সমান 0। তাহলে এখান থেকে আমরা u2 মাইনাস u1 আর m1 প্লাস m2 ইকুয়ালস টু 0 পাবো। এবার একটু খেয়াল করি, দুইটা রাশির গুণফল শূন্য, তার মানে যে কোনো একটা শূন্য হইতে হবে। m1 প্লাস m2 নট ইকুয়ালস টু 0, m1 আর m2 যোগফল শূন্য হতে পারে না। তাহলে u2 মাইনাস u1 সমান 0, তার মানে u2 সমান u1। এখন যদি আদিবেগ দুইজনের সমান হয় তাহলে তো সংঘর্ষই হবে না। তাহলে এখানে কি হবে না, সংঘর্ষই হবে না। তাহলে এমন কোনো স্থিতিস্থাপক সংঘর্ষ সম্ভব না যেখানে বস্তুদ্বয় মিলিত অবস্থায় চলবে। ওকে, ফাইনালি আমরা এখানে একটা গাণিতিক সমস্যা করি। কোশ্চেন, 2 কিলোগ্রাম ভরের একটি গতিশীল বস্তু একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়।
তাহলে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু, সে হচ্ছে গতিশীল অবস্থায় একটা স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সংঘর্ষের পর গতিশীল বস্তু আদিবেগের 1/4 বেগ নিয়ে একই দিকে যদি চলতে থাকে স্থির বস্তুর ভর কত? এটা আমাদের কোশ্চেনটা, যে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু একটা স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষের পর গতিশীল বস্তু আদিবেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকে, তাহলে স্থির বস্তুর ভর কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ওকে, ভালো কথা। তাহলে আমি যখন এটাকে সলভ করতে যাব, দেখেন আমার শুরুতে একটা বস্তু আছে 2 কিলোগ্রাম ভরের, তাহলে m1 সমান 2 কিলোগ্রাম। এটার আদিবেগ u1 কত আমি জানি না, u1টাকে u ধরলাম। তারপর এটার শেষ বেগ v1টা হচ্ছে আদিবেগের 1/4 u1/4 ধরলাম, u/4। আর m2 কত সেটা আমি জানি না, u2 সমান 0। তাহলে এই হচ্ছে কাহিনী, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন দেখেন আমরা কিন্তু প্রথম বস্তুর আদিবেগ শেষ বেগ দুটার মধ্যে রেশিও বা অনুপাত তুলনাটা জানি, যে u1 সমান u, v1 সমান u/4। তাহলে v1 ইকুয়ালস টু m1 মাইনাস m2 u1 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে m1 মাইনাস m2 u1, m1টা কত? আমাদের এখানে যে m1টা আছে সেটা হচ্ছে 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম ভরের বস্তু। 2 মাইনাস m, u1টা হচ্ছে u প্লাস 2, এইটা ভুল লিখে ফেলছি, m2 u2। m2টা কত জানি না, u2টা হচ্ছে 0 ডিভাইডেড বাই m1টা হচ্ছে 2। আর আচ্ছা, m2টাকে m ধরে নিচ্ছি, m2টাকে যদি m ধরে নিই, এই m এর মানটা নির্ণয় করতে হবে, ডিভাইড বাই 2 প্লাস m। আর v1টা হচ্ছে u/4। তাহলে u/4 ইকুয়ালস টু 2 মাইনাস m u ডিভাইডেড বাই 2 প্লাস m। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি 1/4 ইকুয়ালস টু 2 মাইনাস m ডিভাইড বাই 2 প্লাস m, বা 2 প্লাস m সমান 8 মাইনাস 4m, তার মানে 5m সমান 6, m সমান 1.2 কিলোগ্রাম। তাহলে এই যে দেখেন স্থিতিস্থাপক সংঘর্ষের গাণিতিক সমস্যা হয় এই রকমের। তাহলে আমরা আজকে র্যাপ আপ করবো। আমরা আজকে আসলে কি কি পড়লাম, আজকে আমরা যে ডিটেলসগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে সুতার টান বল, আবারও সুতা বেয়ে কেউ ত্বরণশীল হলে উপরে উঠলে নিচে নামলে কীরকম টান বল পাওয়া যায় সেটা দেখলাম। তো শুরু করেছিলাম ক্লাসটা আমি দড়ি বেয়ে ওঠানামা সুতার টান দিয়ে, এই রিলেটেড গাণিতিক সমস্যা আমরা দেখেছি। তারপর হচ্ছে আমরা পড়েছি ঘাত বল বলের ঘাতের একেবারে ডিটেলস আলোচনা, ঘাত বল বলের ঘাতে যে টাইপের গাণিতিক সমস্যাগুলো তৈরি হতে পারে সেগুলো আমরা আলোচনা করেছি, যে টাইপের অনুধাবনমূলক প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আলোচনা করেছি। তারপর হচ্ছে আমরা এরপরে যেটা পড়েছি সেটা হচ্ছে রকেটের গতি, রকেটের গতির ডিটেলস আলোচনা করেছি আমি। সো রকেটের গতি রিলেটেড যেরকম ম্যাথ হতে পারে সেই ম্যাথগুলোও সলভ করেছি। তারপর আমরা দেখলাম হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, সেখান থেকে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা করছি। আর সবশেষে আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক যে সংঘর্ষ আছে সেই সংঘর্ষের ডিটেলস আলোচনা করে স্থিতিস্থাপক সংঘর্ষ রিলেটেড গাণিতিক সমস্যা দিয়ে শেষ করলাম। সো তাহলে এই ছিল আমাদের আজকের লেকচারটা। পরবর্তী লেকচারে আমরা ইনশাল্লাহ তাহলে যে ঘর্ষণ আছে ঘর্ষণ দিয়ে শুরু করব, কারণ আমাদের এর পরের আরেকটা বড় টপিক হচ্ছে ঘর্ষণ। তাহলে ইনশাল্লাহ সবার সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।